আগামী বিধানসভায় 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা দখল করার জন্য বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কতটা সক্রিয় সেটা আজকে আপনারা বুঝতে পারবেন। সামনে দুটো লাইনেই বোঝানোর চেষ্টা করব। আগামী 1 এবং 2 মার্চ বিজেপির প্রায় 8 থেকে 10 জন কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে আসছেন, তারা থাকছেন 1 এবং 2 মার্চ, এবং তারা একটা রথযাত্রার আয়োজন করা হয়েছে বিভিন্ন জেলা থেকে, যেটা শেষ হবে কলকাতায় একটা ব্রিগেড সমাবেশের মধ্যে দিয়ে। তার সূচনা করতে আসবেন পশ্চিমবঙ্গে দুদিন, একেবারে গোটা দিল্লি থেকে নেতারা পশ্চিমবঙ্গে আসছেন। এই একটি পরিসংখ্যানই হয়তো যথেষ্ট আপনাদের বোঝার জন্য যে এবারে কতটা বিজেপি মানে সিরিয়াস পশ্চিমবঙ্গ দখল করার জন্য। এবং আমি আপনাদের সামনে শুধু এই তথ্যই বলবো না, আজকে আপনাদের আমি একটা সমীক্ষাও দেখাবো, এবং এই সমীক্ষা হচ্ছে এবারে প্রথম সমীক্ষা, যেটা TV9 বা নিউজ 9 তারা করেছেন। এবং তারা মূলত ওই যে জঙ্গলমহল এলাকায়, বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই এলাকাগুলোতে সম্ভাব্য কি রেজাল্ট হতে পারে তার একটা আভাস দেওয়ার চেষ্টা করেছেন। আমি আপনাদের সামনে শোনাবো যে 2021-এ কি ছিল, আর এবারেই বা নতুন আভাসে তারা সমীক্ষাতে কি বলছে, সেখানে কি সত্যি পরিবর্তনের ইঙ্গিত লুকিয়ে রয়েছে। এছাড়াও আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ তথ্যটা জানাবো যে তৃণমূলকে হাঁটানোটা কেন দরকার। গতকালে যে আপনাদের সামনে আমি বলেছিলাম যে মানে বাংলাদেশ থেকে ঢুকে আসা নাগরিক পশ্চিমবঙ্গের এক জঙ্গির সঙ্গে মিলে তারা মানে দিল্লিতে গিয়ে বেশ কিছু বিস্ফোরণের ছক কষছিলেন, কিন্তু তারা হাতে নাতে ধরা পড়েন। এদের মধ্যে একজনের স্বীকারোক্তি দিয়ে আজকের পর্ব আপনাদের সামনে এক্ষুনি শুরু করতে চলেছি। সেটা হচ্ছে, তিনি বলছেন আমি সক্রিয় তৃণমূল কর্মী, ওনার মাও বলছে আমরা তৃণমূল করি। এর থেকে ভালো কারণ আর কি পাবেন এই রাজ্য থেকে তৃণমূলকে নির্মূল করার জন্য? আসুন আলোচনা করা যাক। নমস্কার, আমি প্রলয়, আপনাদের সামনে আরো একবার নতুন কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি। যদি ভালো লাগে আপনারা নিশ্চিতভাবে যেভাবে সাপোর্ট করছেন সেটা করবেন, আর যারা ভুলে যাচ্ছেন একটু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে দয়া করে করে দেবেন। এনিওয়ে, আমি প্রথমে যেটা বললাম যে আপনাদের সামনে আমি পুরো ডিটেলসে গতকাল বলেছিলাম যে কিভাবে জঙ্গি হামলার ছক পশ্চিমবঙ্গ থেকে কষা হয়েছিল। লস্কর-এ তৈয়বার একজন সদস্য বাংলাদেশ থেকে এদেরকে ইউজ করে করছিল, এবং তাদের মধ্যে একজন হচ্ছে উমর ফারুক। সেই উমর ফারুক মালদাহের বাসিন্দা, জানি না বাংলাদেশে কিনা। সেই উমর ফারুক তার মা TV9 বাংলাতে গিয়ে বলছেন যে আমরা তৃণমূলটাই করি, কাঁদতে কাঁদতে। শুনুন। দর্শকদের শোনাবো। তৃণমূল করি না, এখন অব্দি আসেনি কেউ। আমরা টিএমসি করি, আমরা টিএমসি পার্টি করি স্যার। আপনার ছেলেও তাই করতো? হ্যাঁ, ছেলেও করতো টিএমসি পার্টি, আমরা টিএমসি করি স্যার। শুনলেন, একটা ছোট্ট অংশ দেখিয়ে পর্বটা শুরু করলাম, এবং এটাই বলার চেষ্টা করলাম, এটাই জানানোর চেষ্টা করলাম যে আপনি দ্বিতীয় কোনো রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের বুকে দেখবেন না যাদের যে রাজনৈতিক দলের সঙ্গে জঙ্গিরা সরাসরি জড়িত, বা কোনো একটা জঙ্গি সে কোনো একটি রাজনৈতিক দলকে খুঁজে যদি নেয়, তাহলে সেটা তৃণমূল কংগ্রেসকে কেন তারা খুঁজে নেয়? কেন সিপিএম কে খুঁজে নেয় না, কংগ্রেসকে খুঁজে নেয় না, বিজেপি কে খুঁজে নেয় না? কেন তৃণমূলকে বারবার জঙ্গিদের পছন্দের রাজনৈতিক দল বলে তারা মনে করেন? এইটা কিন্তু চিন্তার বিষয় যারা এখনো নিশ্চিন্তে ঘুমাচ্ছেন তাদের জন্য। আচ্ছা, এবার আসুন আমি সেই অংশটা শুরু করি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিবর্তন যাত্রার উদ্বোধনে বেনজির আয়োজন বিজেপির 48 ঘন্টা ধরে নেতাদের মেলা বসতে চলেছে পশ্চিমবঙ্গ জুড়ে। কি কি নেতাদের মেলা? আমি একটা টেবিল বানানোর চেষ্টা করেছি, এই সংবাদ থেকে সংগ্রহ করে আপনাদের জন্য একটা টেবিল বানানোর চেষ্টা করেছি। 1 তারিখ এবং 2 তারিখ মার্চ মাসের, অর্থাৎ 28 তারিখে প্রথম ফাইনাল তালিকা প্রকাশিত হবে। তারপরের দুদিন বিভিন্ন মানে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব তারা পশ্চিমবঙ্গে আসছেন। নামগুলো এক এক করে বলছি, আমি একটা চার্ট দেখাই বরঞ্চ আপনাদের। দেখুন, দেখতে পাচ্ছেন চার্টটা। 1 মার্চ রায়দিঘি থেকে সভা করছেন, মানে রথযাত্রা বার করছেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রথযাত্রা বার করছেন রায়দিঘি থেকে 1 মার্চ। ওই একই দিনে কৃষ্ণনগর নদিয়া থেকে জগৎ প্রকাশ নাড্ডা, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, প্রাক্তন রাজ্য সভাপতি, তিনি বার করছেন ওই একই দিনে কৃষ্ণনগর নদিয়া থেকে। সেই দিনই গড়বেতা পশ্চিম মেদিনীপুর থেকে বর্তমান শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি রথযাত্রার সূচনা করছেন। সেই দিনই 1 মার্চ আসানসোলের কুলটি থেকে অন্নপূর্ণা দেবী তিনি সূচনা করছেন। এখানে
স্মৃতি ইরানির আসার কথা ছিল, কিন্তু তার জায়গায় আসেন অন্নপূর্ণা দেবী। তিনিও বাংলাতে সাবলীল, কেন্দ্রীয় মন্ত্রী এবং শিশু কল্যাণ মন্ত্রী, যেটা ছিল স্মৃতি ইরানির দপ্তর, এখন তার হাতে সেই দপ্তরটি রয়েছে। তিনি আসছেন, তিনি কুলটি আসানসোল থেকে সেই রথযাত্রা শুরু করছেন। 1 মার্চ কোচবিহার থেকে নিতিন নবীন, বর্তমান রাজ্য সভাপতি, নবনিযুক্ত বর্তমান রাজ্য সভাপতি কোচবিহার থেকে তিনি রথযাত্রা শুরু করছেন। অর্থাৎ প্রায় 5-6 জন মিলে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন বিধানসভা ক্ষেত্র থেকে তারা রথযাত্রা শুরু করছেন। 2 মার্চ দেখুন, আমতা হাওড়া থেকে রাজনাথ সিং, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, তিনিই শুরু করছেন আমতা হাওড়া থেকে। সেই দিন বীরভূম থেকে শুরু করছেন দেবেন্দ্র ফডনবিস, মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি শুরু করছেন। এরপরে 2 মার্চ সন্দেশখালী, শিবরাজ সিং চৌহান, বর্তমান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী, যিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কিছুদিন আগেও। 2 মার্চ ইসলামপুর, উত্তর দিনাজপুর, নিতিন নবীন অর্থাৎ রাজ্য সভাপতি, এই মুহূর্তে রাজ্য সভাপতি, তিনি ইসলামপুর, উত্তর দিনাজপুর থেকে সভা শুরু করছেন, রথযাত্রা শুরু করছেন। এই পুরো রথযাত্রাটা বিজেপির এই মুহূর্তে 10টি সাংগঠনিক এলাকা রয়েছে, তার মধ্যে থেকে এই 9টি এলাকা থেকে রথযাত্রার ওই 1 বা 2 তারিখে শুভ সূচনা হচ্ছে। আর শুধুমাত্র 9টি কেন, 10 নম্বরটা বাদ হচ্ছে কলকাতা, তার কারণ কলকাতায় এই সমস্ত রথযাত্রা মিলে প্রায় 5000 কিলোমিটারের ওপর ট্রাভেল করে তারা কলকাতায় আসবেন, এবং কলকাতায় ব্রিগেডের শেষ সমাবেশটা তাদের বিধানসভা নির্বাচনের আগে সেটা হতে চলেছে, সেখানে সমস্ত কেন্দ্রীয় নেতৃত্বরা থাকবেন। এই ছবিটাই কার্যত বলে দেয় যে বিজেপি কতটা সিরিয়াস, যে এরকম নয় কোনো একদিন অমিত শাহ আসলেন, তার 2 দিন পরে প্রধানমন্ত্রী আসলেন, 6 দিন পরে রাজনাথ সিং আসলেন, অন্যান্যবার এরকম হতো। এবারে একসঙ্গে সবাই মিলে 4 দিক থেকে সাঁড়াশি আক্রমণ বলতে পারেন, চিরুনি আক্রমণও বলতে পারেন, যা আপনাদের ইচ্ছা। আসলে দরকার, কেন দরকার আপনাদের শোনালাম, যে এমন একটা রাজনৈতিক দল আমাদের শাসন করছে, এদের ক্ষমতায় থাকা উচিত নয়। তার কারণ জঙ্গিরা কেন এদেরকে খুঁজে পায় বারবার, কেন জঙ্গিরা নিজেদের প্রথম পছন্দের দল হিসাবে এই তৃণমূলকে তাদের যোগ্য বলে তারা মনে করেন। আমি এবার আপনাদের সামনে সমীক্ষায় চলে আসি, আপনারা বসে রয়েছেন। প্রথমে আমি আপনাদের সামনে বলি শুভেন্দুগড়, পূর্ব মেদিনীপুরে কি হতে চলেছে, TV9 বাংলার কি প্রেডিকশন। আপনাদের একটা আমি টেবিল দেখাচ্ছি, এটা আমাদের তৈরি করা টেবিল, কিন্তু আমি তথ্যটা নিয়েছি TV9 থেকে। তারা বলছে তমলুক, সেখানে 1, 2, 3, 4টি বিধানসভা কেন্দ্র রয়েছে। তমলুকে সেখানে গতবার জিতেছিল সৌমেন কুমার মহাপাত্র তৃণমূল কংগ্রেস থেকে। এবারে TV9 এর প্রেডিকশন, যে এই সমীক্ষায় তারা বলছে বিজেপি সেখানে শক্তিশালী, বিজেপি এগিয়ে রয়েছে, বিজেপি সেখানে সিটটি দখল করতে চলেছে। এবং হলদিয়াতে তাপসী মণ্ডল এই মুহূর্তে বিজেপি থেকে তৃণমূলে চলে এসেছিলেন, তাপসী মণ্ডল, কিন্তু সমীক্ষায় বলছে 2026-এ তিনি গেলেও বিজেপি সেই সিটটি আবারও দখল করবে, যেটা 2021-এ তারা পেয়েছিল, সেই সিটটি তাপসী মণ্ডল চলে যাওয়ার ফলেও কিন্তু পরিবর্তন হবে না। উত্তরকাথি, সুমিতা সিনহা, বিজেপি জিতেছিল 2021-এ, এবারেও বিজেপি জিতবে বলে সেখানে TV9 বাংলা সমীক্ষায় বলছে। কাঁথি দক্ষিণে, সেখানে অরূপ কুমার দাস বিজেপির হয়ে জিতেছিলেন, এবারেও সেই সিটটি বিজেপি জিতবে বলে মনে করছে। অর্থাৎ 4-0 করতে চলেছে এবারে শুভেন্দু অধিকারীর গড়ে পূর্ব মেদিনীপুরে, 4-0 হতে চলেছে, একেবারে সাফ। ঠিক আছে, নিশ্চিতভাবে আপনারা লিখে জানাবেন। এরপরে আমি আপনাদের সামনে জানাচ্ছি যে জঙ্গলমহল এলাকা, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে কি রেজাল্ট ছিল 2021-এ আর কি হতে চলেছে। ঠিক আছে, এখানে দেখুন 49টি আসনের মধ্যে সেখানে তৃণমূল কংগ্রেস 2021-এ মেজরিটি পেয়েছিল 31টি আসন, বিজেপি পেয়েছিল 18টি আসন। সেইখানে কি হতে চলেছে, সেখানে সবগুলো জায়গায় সমীক্ষা করা হয়নি, যে যে জায়গায় সমীক্ষা করা হয়েছে আমি শুধু সেগুলোই বলছি। দেখুন সেখানে 2026-এ যেটা বলা হচ্ছে, পুরুলিয়াতে যে মোট 9টি আসনের মধ্যে তৃণমূল 0 আসনে এগিয়ে, বিজেপি এগিয়ে 6টি আসনে, হাড্ডাহাড্ডি লড়াই 3টি আসনে। এবং 2021-এ কি ছিল, 2021-এ ছিল পুরুলিয়াতে 9টির মধ্যে 3টি তৃণমূলের ছিল আর 6টি ছিল বিজেপির। সেই তৃণমূলের 3টি এখন 0-তে এসে TV9 পোল বলছে, এবং বিজেপি 6টির মধ্যে 6টি ধরে রয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই হবে 3টিতে। বাঁকুড়াতে 12টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 5টি 2021-এ, 7টি জিতেছিল বিজেপি। এবারে তৃণমূলের জেতা 5টি কমে তৃণমূল 2-এ নামতে পারে, এবং বিজেপি
7টির মধ্যে 6টি কনফার্ম, আর বাকি 4টিতে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের থেকে যে 3টি কমে গেল আর বিজেপির 1টি, এই 4টিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। আচ্ছা, এরপর ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম হচ্ছে একেবারে তৃণমূল গড়। গতবার সেখানে 4টি আসনের মধ্যে 4টি তৃণমূল জিতেছিল, এবারে এসে 4টির মধ্যে 3টি তৃণমূল এগিয়ে রয়েছে, 1টিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে, অর্থাৎ এখানেও পরিবর্তনের ছোঁয়া। এরপরে পশ্চিম মেদিনীপুরে কিন্তু তৃণমূল কিছুটা এগিয়ে রয়েছে, তাও এবারে থাবা বসাচ্ছে। দেখুন, 2021-এ 15টার মধ্যে 13টিতে তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল, বিজেপি ছিল 2টি আসনে। এবারে কিন্তু ওই 15টি আসনের মধ্যে 13টিতে এগিয়ে ছিল তৃণমূল, এবারে সেইটা কমে 9টি আসনে তারা এগিয়ে আছে বলে দেখানো হচ্ছে। 1টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে এবং হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে 5টি আসনে। পশ্চিম বর্ধমান 9টি আসনে মধ্যে তৃণমূল জিতেছিল 6টি আসনে, 3টি বিজেপি জিতেছিল। এবারে 3টি তৃণমূল, মানে 6টি তৃণমূল জিতেছিল, সেটা কমে 3টি তাদের দেখানো হচ্ছে, বিজেপির 3 ধরে রয়েছে, আর 3টিতে হাড্ডাহাড্ডি লড়াই। অর্থাৎ যদি ওভারঅল বলেন তাহলে মূলত এখনো পর্যন্ত যতগুলো এলাকায় সমীক্ষা করা হয়েছে 17টিতে এগিয়ে দেখানো হচ্ছে তৃণমূলকে, আর বিজেপিকে দেখানো হচ্ছে 16টিতে। কিন্তু এটা বাস্তব চিত্র নয়। বাস্তব চিত্রটা হচ্ছে যে 2021-এ এর মধ্যে মানে 2/3 আসনে এগিয়েছিল বা সিটে জিতে গিয়েছিল তৃণমূল, সেই মার্জিনটা অনেকটা কমিয়ে কার্যত 50%-এ নিয়ে চলে আসছে বিজেপি। অর্থাৎ বেশিরভাগ যে ভাঙনটা ইঙ্গিত এখানে আসছে, সেখানে বিজেপি তাদের সিটগুলো ধরে রাখছে, কিন্তু তৃণমূলের কাছ থেকে কিছু সিট তারা নিয়ে নিচ্ছে, আর কিছুতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, প্রাথমিক ইঙ্গিত কিন্তু তারা দিচ্ছে। এই যে 2টি সমীক্ষা আপনাদের সামনে দেখালাম, এই 2টিতেই যদি দেখেন বিজেপি তাদের ধরে তৃণমূলের কাছ থেকে ধস নামাচ্ছে, এই রকমই কিন্তু ট্রেন্ড। এবং 2টিতেই শুভেন্দুগড়ে তো পুরো একেবারে হোয়াইট ওয়াশ করে দিচ্ছে তৃণমূলকে TV9 এর সমীক্ষা অনুযায়ী, আর বাকি জঙ্গলমহলে তৃণমূলের যা ভোট বাক্স ছিল, যা আসন ছিল, সেইখান থেকে প্রায় 20-30% ধস নামানোর প্রাথমিক ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই সমীক্ষাতে। এই সমীক্ষা যদি মিলে যায়, তৃণমূল কংগ্রেসের কপালে অশেষ দুঃখ রয়েছে। তার উপরে আরো শোনা যাচ্ছে নাকি, আমি এটা অন্যদিন বলবো আরো একটু খবর নিয়ে, যে এই যে ভাতার প্রকল্পে যে সমস্ত ব্যাপারগুলো তৃণমূল কংগ্রেস দিয়ে কার্যত পশ্চিমবঙ্গের দারিদ্র সীমায় বাস করা মানুষদের 1,500 টাকাও তো ইম্পর্টেন্ট, কিন্তু এই ক্ষেত্রেও বিজেপি ভাবছে যে এইখানেও কিন্তু একটা বড় অংশের ভোট যদি চলে যায়, মানে বাধ্য হয়ে কিছু নেই, যদি 1,500 টাকা পাওয়া যায় তাহলে তৃণমূলকেই দিই। অনেকে মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় টাকাটা দেন, অনেকে তো সেই ধরনের সম্যক ধারণা রাজনীতি নিয়ে থাকে না। তো বিজেপি মনে করছে এইখানেও তাদের বাজিটা মারতে হবে, এখানে এমন কিছু তারা করবেন যেটা কার্যত তৃণমূল কংগ্রেসের ধরা ছোঁয়ার বাইরে। মানে এমন একটা অ্যামাউন্ট তারা ঘোষণা করতে পারেন যে অ্যামাউন্টটা কার্যত তৃণমূল কংগ্রেস স্বপ্নেও ভাবতে পারবেন না, এবং তাদের ইস্তাহারেও পর্যন্ত লিখতে হাত কাঁপবে, কারণ সেই আর্থিক সংস্থান করার ক্ষমতা তাদের থাকবে না। সেই জায়গাটাতেও বিজেপি চেষ্টা করছে বাজি মারার জন্য। আমি খবরটি আরেকটু ভেরিফাই করে নিই, তারপরে আপনাদের সামনে নিয়ে আসবো। কিন্তু বিজেপির ইস্তাহারেও কিন্তু এবারে চমক দেখবেন, প্রার্থী তালিকাতে 2 দলেরই চমক দেখবেন। তৃণমূল কংগ্রেসে যেহেতু বেশিরভাগ প্রার্থীর মধ্যে একটা কি বলবো মানুষের অবিশ্বাস তৈরি হয়ে গিয়েছে, তারা চুরি দুর্নীতির সঙ্গে অনেকেই জড়িত এই লাস্ট 5 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন, তাই এদের একটা শিফট করার চেষ্টা করে ফ্রেশ ব্লাড নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। ওই বাঁচাকুচা যে সমস্ত ধরুন ওই মানে তুরুপের তাস তৃণমূল কংগ্রেসের ওই রচনা, মানে কি বলবো শুভশ্রী, এই টাইপের যারা আর কি, মানে বুঝতেই পারছেন। তো এদেরকে, যাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, যারা ধোঁয়া দেখেন, দেখেন, এমনকি মাফ করবেন আমি কাউকে ব্যক্তিগতভাবে বলছি না, পড়াশোনার দৌড় কতটা মুখ খুললেই বোঝা যায়। তো তাদেরকে দিয়েই কিন্তু বাজিমাত অতীতেও হয়েছে, এবারেও চেষ্টা করছেন যে তাদেরকে দিয়েই বাজিমাত করার জন্য তৃণমূল কংগ্রেস। তো সেইখানটা তৃণমূল কংগ্রেস আবারও কিন্তু তাদের উপরই ভরসা রাখছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বোধহয় এবারে আর ঠকতে চাইবে বলে মনে হয় না। তার কারণ এতটা আগে থেকে ইস্তেহার বের করেনি বিজেপি প্রচার শুরু করেনি, তৃণমূলও প্রচার শুরু করেনি, এবং এর মধ্যেই যদি ট্রেন্ড যদি দেখেন তাহলে কিন্তু বিজেপি নিজেদের সিট অটুট রেখে তৃণমূল কংগ্রেসের জেতা সিটগুলোতে ভাঙন ধরাচ্ছে। তাহলে এটা কিন্তু চিন্তার বিষয় অবশ্যই। আপনাদের মতামত লিখে জানাবেন এই প্রসঙ্গে বা যে কোনো প্রসঙ্গে। এখনকার মতো এখানেই, তার কারণ আপনারা লিখবেন যে এই সমীক্ষার ফল কার্যত এই দিকেই ট্রেন্ডটা যেটা নির্দেশ করেছে সেই দিকে আপনারাও ভাবছেন কিনা। সবাই ভালো থাকবেন।